পৃথিবীতে ভয়ঙ্কর ভাইরাস আক্রমণ করেছে, যে ভাইরাসটি কোনো শব্দ হলেই মানুষকে মেরে ফেলে, ফলে পুরো পৃথিবীর মানুষ শেষ হয়ে গেছে। কিন্তু এর মধ্যেও একটি পরিবার নিজের বুদ্ধি আর শক্তি দিয়ে বেঁচে থাকে। শব্দ ছাড়া কতক্ষণই বাঁচা যায়। পরিবারের সব মানুষ একত্রে থাকলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে নিমিষেই রক্ষা পাওয়া যায়। তা এই মুভিতে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, মুভিটি দেখার সময় আমার আশেপাশে কোনো শব্দ আসলে মনে হচ্ছিল এই বুঝি মনস্টার চলে এসেছে। এমনই একটা সাসপেন্স তৈরি করে এই মুভিটা। 2020 সালে নিউ ইয়র্কের বিকন শহর থেকে শুরু হয় এই গল্পটি। এখন এমন একটা সময় পৃথিবীর অবস্থা খুব খারাপ। এক অদ্ভুত প্রাণীর আগমনে মানবজাতি প্রায় বিলুপ্তির পথে। হাতে গোনা কিছু মানুষ কোনো মতে টিকে আছে, যাদের মধ্যে অ্যাবট পরিবার অন্যতম। বাবা লি, মা অ্যাভিলন, মেয়ে রেগান, বড় ছেলে মার্কস এবং ছোট ছেলে বিউ। এই 5 সদস্যের পরিবারটি বিকন শহরে বাস করে। 89 দিন আগে এই শহরে তারা এসেছে। এককালে প্রাণচঞ্চল শহরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবাই মিলে একটা জনমানবহীন শপিং মলে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসেছে। অনেকদিন পর বাইরে এসে বাচ্চারা বেশ আনন্দ উপভোগ করছে। মেঝেতে বসে ছোট্ট বিউ একটা রকেটের ছবি আঁকছিল। রেগান তাকে ইশারা করে বোঝায় যে এই রকেটে চড়ে তারা এখান থেকে পালাতে চায়। ভাইয়ের সরলতা দেখে রেগান মুচকি হাসে। কিছুক্ষণ পর বিউ একটা চেয়ারে উঠে তাকের উপরে একটা খেলনা নামানোর জন্য। খেলনাটি একটু বেশি উপরে থাকায় হাত ফসকে নিচে পড়ে যায়, কিন্তু মাটিতে পড়ার আগেই রেগান সেটা ধরে ফেলে এবং অল্পের জন্য তারা একটা বড় বিপদ থেকে বেঁচে যায়। চারপাশে ঘুরে বেড়ানো এই দানবগুলোর সবথেকে বড় দুর্বলতা হলো এরা চোখে কিছুই দেখতে পায় না, তবে এদের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর এবং শক্তিশালী। এই কারণে অ্যাবট পরিবারের সবাই কথা বলা বন্ধ করে দিয়েছে এবং ইশারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে। পুরো ছবিতে তাই সংলাপের বদলে ইশারাতেই সব কথাবার্তা হয়। সন্ধ্যা নামলে সবাই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে। বিউ সেই খেলনা রকেটটি নিয়ে আসে, কারণ সে ভাবে এই রকেটে চড়েই তারা এই অভিশপ্ত জায়গা থেকে পালাতে পারবে। কিন্তু রকেটটি দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ একবার ওটা চলে যে আওয়াজ হবে তাতে দানবগুলো সব এখানে চলে আসবে। তাই বাবা লি রকেটটি তার হাত থেকে নিয়ে ব্যাটারিগুলো খুলে রাখে। এতে বিউ মন খারাপ করে। রেগান তখন বিউকে রকেটটি ফিরিয়ে দেয়, কিন্তু বিউ ব্যাটারিগুলো গোপনে তার সাথে নিয়ে নেয়। এরপরে সবাই নিঃশব্দে একটা ব্রিজের উপর দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ একটা শব্দ শুনে পিছনে তাকালে দেখতে পায় বিউ সেই রকেটটি চালিয়ে দিয়েছে। লি তাকে বাঁচাতে তার দিকে ছুটে যায়, কিন্তু তখনই দানবটি উড়ে এসে তাকে নিয়ে যায়। বিউয়ের মৃত্যুর 1 বছর হয়ে গেছে। সেই দানবগুলো পৃথিবীর বুকে 472 দিন ধরে এখনও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অ্যাবট পরিবার তাদের কৌশল ব্যবহার করে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। রেগান শুয়ে শুয়ে নীরবতা অনুভব করছিল। হঠাৎ তার চোখ খুলে যায়। রেগান আসলে কানে শুনতে পায় না, তাই লি তার কানে একটা হিয়ারিং অ্যাম্প্লিফায়ার লাগিয়ে দেয়, যার সাহায্যে সে শব্দতরঙ্গ শুনতে পারে। সে সামনের দিকে তাকিয়ে দেখতে পায় মা অ্যাভিলন ঝুড়িতে শাকসবজি নিয়ে আসছে। অ্যাভিলন আবার মা হতে চলেছে। এই প্রাণহীন জায়গায় নতুন একটি প্রাণের আগমনের দিন তারা গুনছে। অন্যদিকে লি ওই দানবদের নিয়ে গবেষণা করতে থাকে। দানবদেরকে নিয়ে লেখা অনেকগুলো কাগজপত্র জোগাড় করে তার ঘরটিকে গবেষণাগারে পরিণত করে ফেলেছে। কিভাবে এই দানবদের প্রতিহত করা যায় তা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। তারা নিজেরা এবং সেই অনাগত শিশুটিকে টিকে রাখার ব্যবস্থা করছিল। একটি শিশু জন্মালে সবথেকে ভয়ের ব্যাপার হলো তার কান্নার আওয়াজ। বাচ্চারা তো কান্না থামাবে না, তাই সবাই মিলে দানবদের হাত থেকে বাঁচাতে একটা সানপ্রুফ বক্স বানায়। তাতে অক্সিজেন সরবরাহের জন্য একটি সিলিন্ডার এনে রাখে, যাতে কোনোভাবে তারা এই ধাক্কা সামলে উঠতে পারে। রাতে সবাই একসঙ্গে খাবার খেতে বসে। খাওয়ার পর রেগান আর মার্কস বসে মনোপলি খেলছিল। হঠাৎ খেলতে গিয়ে হাতে লেগে লণ্ঠন পড়ে যায়। এতে সামান্য আগুন ধরে এবং শব্দ হয়। লি সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে, কিন্তু সবাই ভয়ে জমে যায়, কারণ সামান্য এই শব্দেও দানবরা সেখানে চলে আসতে পারে। হঠাৎ তারা আওয়াজ পায় তাদের বাড়ির উপরে কিছু একটা পড়েছে এবং ঘরটা কেঁপে ওঠে। সবাই ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় দানবরায় 2টো ইঁদুর ছিল সেখানে। এখানে অল্পের জন্য তারা বেঁচে যায়। দানবগুলো সেই ইঁদুর দুটিকে মেরে ফেলে। সেই রাতে লি রেগানের জন্য একটি অ্যাম্প্লিফায়ার বানিয়েছিল, কারণ রেগান কানে শোনে না, আর এটাই তাদের সবথেকে বড় চিন্তার কারণ। সেখানে অ্যাভিলন আসে এবং দুজনে একটু রোমান্টিক সময় কাটায়। ভালোবাসা যে কোনো সংগ্রাম কাটিয়ে ওঠার ক্ষমতা রাখে। পরদিন সকালে বাড়ির সামনে লি অনেকগুলো বালি ছড়িয়ে দেয়, যাতে হাঁটলে কোনো শব্দ না হয়। এদিকে অ্যাভিলন একাই নিজের চেক আপ করছিল, কারণ এই শহরে ডাক্তার কোথায় পাবে। অ্যাভিলন তার প্রসবের দিনগুলো ক্যালেন্ডারে লিখে রাখে। এখন তার গর্ভাবস্থার 38 সপ্তাহ চলছে। তার সন্তানের পৃথিবীতে আসার সময় হয়ে গেছে, আর এই কারণেই তাদের এত চিন্তা। এদিকে বাবা মাকে কাজ করতে দেখে রেগান বাড়ির পেছনের দিকে যেতে থাকে, কিন্তু তখনই লি এসে তাকে ধরে ফেলে। একটি ঘরে বন্দী থাকতে থাকতে রেগান অসুস্থ হয়ে পড়ছিল, কিন্তু তাদের বাড়ি বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না। রেগানের সমস্যা জেনেও বাবা তাকে বিপদের কথা ভেবে যেতে দিতে পারে না। এরপরে নতুন সেই অ্যাম্প্লিফায়ারটি তার কানে লাগিয়ে দিতে চায়,
কিন্তু রেগান সেটা পড়তে চায় না এবং বলে তোমার আবিষ্কারগুলো একটাও কাজ করে না, তাহলে এত চেষ্টা করে কী বা লাভ? লি বলে কোনোটা তো অবশ্যই কাজ করবে, কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। এই নতুন অ্যাম্প্লিফায়ারটিকে অনেক পরিবর্তন করা হয়েছে, এখন এটি থেকে খুব সূক্ষ্ম শব্দ তরঙ্গ বের হচ্ছে, এর সাহায্যে আশেপাশের সব গতিবিধি বোঝা যাবে। তবুও রেগান সেটা নেয় না। তখন লি সেটা রেগানের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ তার এখন অন্য একটা কাজ করতে হবে। আজকে সে ছেলেকে নিয়ে বাইরে যাবে, যাতে করে তাকে কিছু টিকে থাকার কৌশল শেখানো যায়, যাতে তারা নিজেরাই নিজেদের খেয়াল রাখতে পারে। কিন্তু বাইরে যেতে মার্কস অনেক ভয় পায়, তাই সে যেতে চায় না। তখন অ্যাভিলন তাকে বুঝিয়ে সাহস দেয়। এরপরে মার্কস যেতে রাজি হয়। রেগান সেখানে তাদের সঙ্গে যেতে চায়, তবে লি তাকে সাথে নেয় না। এতে সে অনেক রাগ করে এবং বাড়ির ভিতরে চলে যায়। এবার সে নিজের উপরে অনেক অধৈর্য হতে থাকে। সে ভাবে হয়তো বিউয়ের মৃত্যুর জন্য তার বাবা এখনও তাকে দায়ী করে, কারণ সেদিন যদি সেই রকেটটি সে বিউর হাতে না দিত, তাহলে হয়তো সে এখনও বেঁচে থাকত। এরপর রেগান বাবার দেওয়া সেই নতুন অ্যাম্প্লিফায়ারটি কানে পড়ে এবং একা বাইরে যাওয়ার জন্য তার ব্যাগ গোছাতে থাকে। যাওয়ার আগে রেগান কাপড়ে মোড়ানো কিছু একটা সঙ্গে নিয়ে যায় এবং বাড়ি থেকে বাইরে বের হয়। এদিকে ছেলেকে নিয়ে সে নদীর পাশে যায়। সেখানে লি তাকে মাছ ধরা শেখায়। লি একটা মাছ ধরে এবং মাছের ছটফটানির শব্দে মার্কস ভয় পেয়ে যায়। ভাবছিল এই বুঝি কোনো দানব চলে আসবে। লি তাকে ধরে শান্ত করে আর বলে, এখানের এত সামান্য শব্দ দানব শুনতে পাবে না, কারণ নদীর পানির শব্দে এটা চাপা পড়ে যাবে। লি তাকে শেখায় যদি আশেপাশে অনেক বেশি আওয়াজ আসে, তাহলে সেখানে সামান্য শব্দ করলে কোনো সমস্যা হয় না। অন্যদিকে অ্যাভিলন একাই ছিল বাড়িতে। সে জিনিস ভর্তি কিছু বস্তা উপরের ঘরে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সেই বস্তা কাঠের সিঁড়িতে আটকে যায় এবং অ্যাভিলন টানা হেঁচড়া করতে গিয়ে লোহার একটা পেরেক খুলে যায়। সেটা সে লক্ষ্য করে না। এদিকে লি ছেলেকে সঙ্গে নিয়ে আবারও একটা ঝর্ণার পাশে যায় এবং সেখানে গিয়ে চিৎকার করে। এতে মার্কস অনেক ভয় পেয়ে যায় এবং সে ভাবে তার বাবার মাথা হয়তো খারাপ হয়ে গেছে। কেউ কি এভাবে নিজের মৃত্যুকে ডেকে আনে? লি তাকে আশ্বস্ত করে বলে, এই ঝর্ণার পানির আওয়াজ এতটাই জোরালো যে এখানে জোরে আওয়াজ করলে দানব তা শুনতে পাবে না। এটা শুনে মার্কসও ভরসা পায় এবং জোরে কথা বলতে থাকে। এতদিন পর তারা আজকে নিজেদের মুখে কথা বলে। তখন মার্কস বলে, তুমি আমাদের সঙ্গে রেগানকে আনলে না কেন? এখনই কি তুমি বিয়ের মৃত্যুর জন্য রেগানকে দায়ী করো? লি বলে, না, ওটা একটা দুর্ঘটনা ছিল আর এতে কারো কোনো হাত নেই, বরং সে এখনও রেগানকে অনেক ভালোবাসে। অন্যদিকে রেগান হাঁটতে হাঁটতে সেই ব্রিজে চলে আসে যেখানে বিউ মারা গিয়েছিল। সেই জায়গায় রেগান একটা এপিটাফ বানিয়ে রেখেছে এবং সেখানে বিউর পছন্দের আরও কিছু জিনিস রেখেছে। এবার রেগান কাপড়ে মোড়ানো সেই জিনিসটা বের করে, আর এটা হলো সেই রকেটটা যার জন্য বিউ তার প্রাণ হারিয়েছে। রেগান সেই রকেটের স্পিকার কেটে এপিটাফের নিচে রাখে এবং কান্না করতে থাকে। আজকের মতো লি ছেলেকে প্রশিক্ষণ দেওয়া শেষ করে। এরপর তারা বাড়ি ফিরতে থাকে। তারা সেই জঙ্গলে একজন বৃদ্ধকে দেখতে পায়। তার পাশে একটি ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। সেই মহিলাটি এই বৃদ্ধের স্ত্রী এবং দানবেরা তাকে মেরে ফেলেছে। এই বৃদ্ধ সেখানে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। এখন তার বেঁচে থাকার ইচ্ছা শেষ হয়ে গেছে। বৃদ্ধকে দেখে মনে হচ্ছিল সে যে কোনো সময় চিৎকার করে ফেলবে। লি তাকে এটা করতে বারণ করে, তবুও বৃদ্ধ চিৎকার করে সেই দানবকে ডাকতে থাকে। তখনই একটি দানব এসে সেই বৃদ্ধকে খেয়ে ফেলতে শুরু করে, কিন্তু এর মধ্যেই লি ছেলেকে নিয়ে অনেক দূরে একটি গাছের নিচে লুকিয়ে পড়ে এবং এই কারণে তারা প্রাণে বেঁচে যায়। তারা তো কোনো মতে সেই বিপদ থেকে বেঁচে যায়, কিন্তু এদিকে অ্যাভিলন পড়ে যায় বিপদে। উপরে থাকা অবস্থায় সে অনুভব করে তার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাই তাড়াতাড়ি সে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে এবং তখনই সেই লোহার পেরেকটি তার পায়ে বিঁধে যায়। এমন অবস্থায় সে কষ্ট পেলেও মুখ থেকে আওয়াজ বের করতে পারে না। তবুও লোহাটি বের করতে গিয়ে না চাইতেও মুখ থেকে আওয়াজ বেরিয়ে যায়। সেখান থেকে কোনো মতে পা বের করতে পারলেও সেখানে আরও একটা বিপদ ঘটে যায়। অ্যাভিলনের হাতে থাকা একটা ফ্রেম মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায় এবং তখন অনেক জোরে আওয়াজ হয়। আর তখনই তাদের ঘরে সেই দানবটি ঢুকে আসে। তবুও অ্যাভিলন তার সাহস হারায় না। সে আগে বাড়ির বাইরে জরুরি সংকেতগুলোর বাতি জ্বালিয়ে দেয়, যাতে লি এবং বাচ্চারা বুঝে যায় সে বিপদে আছে। লি এবং মার্কস সেই আলো দেখে বুঝে যায় অ্যাভিলন বিপদে আছে। এজন্য লি ছেলেকে বলে কিছু আতশবাজি একটু দূরে গিয়ে ফাটাতে, যাতে সেই শব্দকে লক্ষ্য করে দানবটি ঘর থেকে বেরিয়ে যায়। বাড়িতে অ্যাভিলন নিজেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। একদিকে তার পায়ে এত ব্যথা, তার উপরে আবার প্রসব যন্ত্রণা, আর সামনে সেই প্রাণঘাতী দানব যে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় নিজের স্নায়ু ধরে রাখা কোনো সহজ ব্যাপার নয়। তবু অ্যাভিলন তার পুরোটা দিয়ে চেষ্টা করে সতর্কতার সঙ্গে কাজ করতে থাকে। অ্যাভিলন বুঝতে পারে এমনটা সে আর বেশিক্ষণ করতে পারবে না, কারণ তার প্রসবের সময় চলে এসেছে। এবার সে বাথরুমে চলে আসে এবং সেখানে বাথটাবের ভিতরে বসে পড়ে, আর সেখানে সে নিজের বাচ্চা প্রসব করে। যতটা সহজে এই প্রসব শব্দটি বলা হলো, ব্যাপারটি মোটেও ততটা সহজ ছিল না। একটু পরে বাইরে আতশবাজির শব্দে চারপাশটা কেঁপে ওঠে, আর এই সুযোগেই আবার অ্যাভিলন তার কষ্টগুলো চিৎকার করে বের করতে থাকে। অন্যদিকে এই আলো দেখে রেগানও বুঝে ফেলে কোনো সমস্যা হয়েছে এবং সে বাড়ির দিকে যেতে থাকে।
মার্কসও বাড়ির দিকে ফিরে আসছিল। হঠাৎ খেতে সে কিছু একটা আওয়াজ শুনে দাঁড়িয়ে যায় এবং চারপাশটা দেখতে থাকে আর দানবের হুঙ্কার শুনে দৌড়তে থাকে। এরপর সেখানে কিছু একটা ধাক্কা খেয়ে সে পড়ে যায়। এদিকে বাড়িতে লি অ্যাভিলিয়ন এবং বাচ্চাকে নিয়ে নিচে আসে আগে থেকে বানানো সেই আন্ডারগ্রাউন্ড ঘটায় ঢোকার জন্য, কিন্তু হঠাৎ করে ছোট্ট বাচ্চাটি কান্না করে ওঠে। তাই দ্রুত তারা আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকে পড়ে আর দানবরাও সেই সময় সেখানে এসে পড়ে, কিন্তু অল্পের জন্য আবারও তারা সেখান থেকে বেঁচে যায়। ভিতরে গিয়ে বাচ্চাকে তার অক্সিজেন মাস্ক পরিয়ে সানপ্রুফ বক্সে রেখে দেয়। তাদের করা এই পুরো পরিকল্পনার কারণেই এখন পর্যন্ত তারা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে রেগান সেই ক্ষেতের ভিতর দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সেখানে টর্চের আলো দেখতে পায় এবং সেখানে থেমে যায়। এটা সেই টর্চ যেটা মার্কসের হাত থেকে পড়ে গিয়েছিল। রেগান সেটা ভালোভাবে দেখছিল। এমন সময় তার পেছনে একটি দানব এসে দাঁড়ায়, কিন্তু রেগান তার আওয়াজ ভালো করে বুঝতে পারে না। তাই সে ভালো করে শোনার জন্য কানের যন্ত্রটা লাগায়। এরপরে ফ্রিকোয়েন্সি বাটনে চাপ দেয়, আর যার ফলে একটা আশ্চর্য ব্যাপার ঘটে। তা হলো এই যন্ত্রটির ফ্রিকোয়েন্সি দানবটি অস্বস্তি বোধ করে। এই যন্ত্রের ফ্রিকোয়েন্সি সে সহ্য করতে পারছিল না এবং ওটা সেখান থেকে পালিয়ে যায়। দানবটি চলে গেলে মার্কস বের হয়ে ক্ষেতের ভিতর থেকে চলে আসে, কারণ সে চুপচাপ সেখানে লুকিয়েছিল। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এদিকে এতক্ষণ পর অ্যাভিলিনের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরলে সে ছেলেমেয়ের কথা জিজ্ঞাসা করে। লি বলে সে বাচ্চাদেরকে খুঁজে নিয়ে আসবে এবং তাদের কিছুই হতে দেবে না। এরপরে সে অ্যাভিলিন এবং বাচ্চাকে সেই ঘরে রেখে সেখান থেকে বের হয়ে বাচ্চাদেরকে খোঁজার জন্য চলে যায়, কিন্তু লি এটা লক্ষ্য করে না যে একটা পানির পাইপ ভেঙে সমস্ত পানি বেসমেন্টে পড়ে যাচ্ছে এবং তা অল্প সময়ের মধ্যেই আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। এদিকে দুই ভাই বোন সেই ক্ষেতের মধ্যেই এখনও আছে। তারা সেখানে থাকা একটা ট্যাঙ্কের ছাদের উপরে উঠে যায় যাতে করে লি তাদেরকে খুঁজে পায়। এর জন্য তারা সেখানে আগুন জ্বালায়, তবে সেই আগুন অল্পের মধ্যেই নিভে যায়। রেগান বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। না, আমাদের এখান থেকে যাওয়া উচিত নয়। বাবা অবশ্যই আমাদেরকে খুঁজতে এখানে আসবে। এমনভাবে কথা কাটাকাটি করতে গিয়ে মার্কস সেই ট্যাঙ্কের ভিতরে পড়ে যায়। আর সেই ট্যাঙ্কের মধ্যে অনেক ভুট্টা ছিল যেটা একদম চোরাবালির মতো হয়ে গেছে। এর কারণে মার্কস প্রায় তার মধ্যে ডুবেই যাচ্ছিল। এর মধ্যে রেগান সেখানে নেমে পড়ে এবং সেই ভাঙা সিলিংটা তার দিকে এগিয়ে দেয়। এটার উপর মার্কস উঠে পড়ে, তবে রেগান তখন ভুট্টার মধ্যে ডুবতে শুরু করে। শেষমেশ অনেক কষ্টে মার্কস তার হাত টেনে বাঁচিয়ে তোলে, কিন্তু তাদের বিপদ এখনও কাটেনি। এই সিলিং ভাঙার শব্দে সেখানে একটা দানব ঢুকে পড়ে এবং তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে থাকে। তবুও তারা সেই সিলিংটা দিয়ে কোনো মতে দানবটাকে আটকানোর চেষ্টা করে, তবে তাতে কোনো কাজ হয় না। তাই আবার রেগান তার কানের অ্যাম্পলিফায়ার ফ্রিকোয়েন্সি অন করে দেয়। এর ফলে সেই শব্দ পেয়ে দানবটি সেখান থেকে পালিয়ে যায়। সেটা যেতেই তারা একটু শ্বাস ফেলে বাঁচে। অন্যদিকে ঘরটি পুরো পানিতে তলিয়ে যায় এবং আন্ডারগ্রাউন্ড রুমেও পানি চলে যায়। আর সেখানে একটা দানবও ঢুকে বসে আছে এবং সেটা বাচ্চার বক্সের পাশেই বসেছিল। তখন অ্যাভিলিন সাহস করে খুব সাবধানে বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। সে লির গবেষণাগারে যায়। সেখানে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা করা ছিল, কারণ লি চারপাশে খেয়াল রাখার জন্য সব জায়গায় সিসিটিভি লাগিয়ে রেখেছে। অ্যাভিলিয়ন খোঁজার চেষ্টা করে তার স্বামী এবং বাচ্চারা কোন জায়গায় আছে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। এদিকে লি খুঁজতে খুঁজতে সেই ভুট্টা ক্ষেতের মধ্যে চলে আসে এবং বুঝে ফেলে সে এখানে একা নয়, তার আশেপাশে একটা দানবও আছে। এরপর সেই ভুট্টার ট্যাঙ্কটা দেখে লি আন্দাজ করে ফেলে হয়তো বাচ্চারা তার ভিতরে আছে। তাই সেই ট্যাঙ্কের দিকে লি যেতে থাকে। এর মধ্যে রেগান এবং মার্কস তার ভিতর থেকে বেরিয়ে আসে এবং তারা তাদের বাবাকে দেখতে পায়। সিসিটিভিতে তাদের তিনজনকে দেখতে পেয়ে অ্যাভিলিন একটু স্বস্তি পায়। তবু সেই ভুট্টার ক্ষেতে তখনও দানব ছিল। তাই লি তাদেরকে গাড়িতে বসিয়ে দেয় এবং নিজে একটা কুড়াল নিয়ে দানবদের সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু একটি দানব তাকে আছাড় মেরে ফেলে দেয়। ছেলেটি বাবার এই অবস্থা দেখে চিৎকার করে বসে, আর সেই শব্দ পেয়ে দানবটি লিকে রেখে গাড়িতে চলে যায়। এটা দেখে লি তাদের জীবন বাঁচাতে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয় এবং জোরে জোরে আওয়াজ করে আর তাদেরকে বাঁচিয়ে দেয়। মারা যাওয়ার আগে লি রেগানের ভুল ধারণা ভেঙে দেয় এবং ইশারায় বলে সে রেগানকে অনেক ভালোবাসে। এরপর একটি চিৎকার হয় আর এখানেই সব শেষ হয়ে যায়। রেগান এবং মার্কস ভালোভাবে বাড়িতে ফিরে আসে, আর অ্যাভিলিয়ন বাইরে এসে বাচ্চাদেরকে জড়িয়ে ধরে এবং তাদেরকে নিয়ে গবেষণাগারে যায়। অ্যাভিলিয়ন ছোট্ট বাচ্চাটিকে ভাইয়ের কাছে দিয়ে একপাশে বসে পড়ে। এর মধ্যে রেগান তার বাবার গবেষণা নোটগুলো ভালোমতো খেয়াল করতে থাকে এবং দেখতে থাকে সেই দানবটির দুর্বলতা কোনগুলো। এরপরে রেগানের নজরে যায় তার বাবার বানানো সেই অ্যাম্পলিফায়ারগুলোর উপরে, আর সেখান থেকে একটি অ্যাম্পলিফায়ার রেগান হাতে নিয়ে নেয়। এদিকে অ্যাভিলিয়ন একটি শটগান নিয়ে দাঁড়ায়, কারণ খালি হাতে মরে যাওয়ার চেয়ে কিছু একটা হাতে রাখা অনেক ভালো। হঠাৎ এই রুমে একটা দানব এসে পড়ে এবং সেখানকার সিগন্যাল লসেরাও শুনতে পায়। এরপরে তাদেরকে আক্রমণ করার জন্য আসতে থাকে। রেগান তার বাবার টিকে থাকার কৌশলগুলোর উপর নজর দেয় এবং তার কানের অ্যাম্পলিফায়ারটি ফ্রিকোয়েন্সি অন করে দেয়। আর তখন দেখতে পায় সেই দানবটি অস্বস্তি হতে শুরু করে। আর এবার তারা বুঝে ফেলে উচ্চ ফ্রিকোয়েন্সির যে কোনো কিছু এদের দুর্বলতার দিক। তাই এবার রেগান সেখানে থাকা সবগুলো ফ্রিকোয়েন্সির ডিভাইস অন করতে থাকে। আর তখনই সেই দানবটির শক্ত খোলস খুলে মস্তিষ্ক বেরিয়ে আসে। আর তখনই অ্যাভিলিয়ন দানবের মস্তিষ্কে গুলি করে
আর দানবটি সেখানেই মারা যায়। এই প্রথম কোনো দানবকে মারার ঘটনা ঘটে। অন্যদিকে গুলির আওয়াজ শুনে সেখানে আশেপাশে থাকা সব দানব চলে আসতে থাকে, কিন্তু এবার আর তারা ভয় পায় না। সবাই তাদের অস্তিত্ব রক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুত হয়ে যায়। তাদের জীবনে তারা অনেক কিছুই হারিয়েছে, এখন তাদের আর কিছু হারানোর নেই। এর জন্য বাঁচা মরার এই লড়াইয়ে তাদের আর কোনো ভয় নেই। তাদের এই সাহসিকতার মনোভাবের মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।